আচ্ছা, আমরা আজকে পড়বো হলো নিজারিয়ার অন্তর্গঠন। আমরা গতদিন সম্ভবত মনে হয় হাইড্রার ভূত্বকীয় কোষ এবং অন্তঃত্বকীয় কোষ পড়েছি। তো হাইড্রার অন্তর্গঠনের একটা অংশ আমরা পড়বো সিলেন্টেরন। আমরা ছবিতে এখানে দেখতে পাচ্ছি, এটা হলো সিলেন্টেরন। হ্যাঁ, বাম সাইডে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো হাইড্রার লম্ব হচ্ছে, মানে হাইড্রাকে লম্বালম্বি ভাবে কাটা হয়েছে, যার ফলে আমরা ভিতরে যে অংশ ফাঁকা অংশ দেখতে পাচ্ছি এই ফাঁকা অংশটাই কিন্তু সিলেন্টেরন। আর চারপাশে যে অংশটা গুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হলো হাইড্রার দেহপ্রাচীর। তো হাইড্রার দেহপ্রাচীর কি কি নিয়ে গঠিত? হাইড্রার দেহপ্রাচীরে বাইরে যে লেয়ারটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু এপিডার্মিস, এই যে লেখা আছে এপিডার্মিস। ভিতরে যে লেয়ারটা আছে সেটা হলো গ্যাস্ট্রোডার্মিস, আর মাঝখানে যে লেয়ারটা আছে এটা হলো মেসোগ্লিয়া। তাহলে হাইড্রার দেহপ্রাচীর এই চার সাইডেই আছে দেহপ্রাচীর, এই দেহপ্রাচীরের প্রত্যেকটা অংশই এরকম দুইটা স্তর, মানে বাইরে হলো এপিডার্মিস, ভিতরে হলো গ্যাস্ট্রোডার্মিস, আর মাঝে থাকবে মেসোগ্লিয়া। হ্যাঁ, তাহলে আমরা ভিতরে যে সিলেন্ট্রন গহ্বরটা দেখতে পাচ্ছি, এই সিলেন্ট্রন গহ্বরকে ঘিরে রেখেছে এপিডার্মিস না গ্যাস্ট্রোডার্মিস? ছবি দেখে কি বুঝতে পারছো? তার গ্যাস্ট্রোডার্মিস ওইটা। হ্যাঁ, থ্যাংক ইউ, গ্যাস্ট্রোডার্মিস। আমরা যদি প্রস্থচ্ছেদ দেখি, মানে হাইড্রাকে যদি আড়াআড়ি ভাবে আমরা কাটি, তাহলে আমরা দেখতে পাবো ডান পাশের যে চিত্রটা এটা হলো প্রস্থ বরাবর বা আড়াআড়ি ভাবে কাটা হয়েছে। এখানেও খেয়াল করো যে চারপাশে কিন্তু এপিডার্মিস আছে। হ্যাঁ, তারপরে হলো মেসোগ্লিয়া, এই নীল অংশটা হলো মেসোগ্লিয়া, আর ভিতরের হালকা যে সবুজ অংশটা আছে সেটা হলো গ্যাস্ট্রোডার্মিস, আর ভিতরে আছে সিলেন্টেরন। তাহলে এখানে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে যে সিলেন্টেরনকে ঘিরে রেখেছে গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিসের কোষগুলো। তাহলে এখানকার এই চিত্রটা হলো যে হাইড্রার যে প্রস্থচ্ছেদের আংশিক চিত্র। এটা হলো হাইড্রার প্রস্থচ্ছেদের যে অর্ধেক, আর আমরা যে ছবিটা দেখালাম এটা হলো হাইড্রার একটা পূর্ণাঙ্গ প্রস্থচ্ছেদ। তাহলে এটা হলো পূর্ণাঙ্গ, এটা হলো হাফ, আর এটা হলো 1/4। তাহলে আমরা এখন এই সিলেন্টেরন অংশটা শিখবো, সিলেন্টেরনটা কি জিনিস। তাহলে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহের কেন্দ্রস্থলের গহ্বর গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস দ্বারা পরিবেষ্টিত থাকে। উক্ত গহ্বরকে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। এই গহ্বরটি মুখ ছিদ্রের মাধ্যমে পরিবেশের সাথে যোগাযোগ রক্ষা করে। আমরা এখানে ছবিতে দেখছি, হ্যাঁ, উপরে কিন্তু মুখছিদ্র আছে, এই মুখছিদ্রের মাধ্যমে সিলেন্টেরন গহ্বরটা যোগাযোগ রক্ষা করবে। সিলেন্টেরন কোষিকার ভিতরের গহ্বরের সাথেও যুক্ত থাকে। আমরা এখানে যদি কোষিকা দেখি, এই যে লম্বা যে অংশটা কোষিকার ভিতরেও আমরা দেখি সাদা অংশ, মানে সিলেন্টেরন অংশটা প্রসারিত আছে। সিলেন্টেরনের পানির পরিমাণ বৃদ্ধি করে দেহ ও কোষিকার অনুদৈর্ঘ্য প্রসারণ ঘটায়। এন্ডোডার্মিসের পুষ্টি পেশিকোষের সিলিয়ার সঞ্চালনের মাধ্যমে পানি সিলেন্টেরনে প্রবেশ করায়। তাহলে এন্ডোডার্মিসের যে পুষ্টি বা যে পুষ্টি আবরণী যে কোষ আছে, সেই পুষ্টি আবরণী কোষের যে আমরা দেখেছিলাম যে সিলিয়ার সঞ্চালনের মাধ্যমে পানি সিলেন্টেরনে প্রবেশ করায়। সিলেন্টেরনে জমাকৃত পানি হাইড্রোকঙ্কাল হিসেবে কাজ করে। হাইড্রো মানে পানি, তাহলে এই সিলেন্টেরনের ভিতরে পানি থাকবে, এই পানিটাই মূলত পানি মানে হাইড্রোকঙ্কাল হিসেবে এখানে কাজ করবে। সিলেন্টেরন গহ্বর খাদ্য পরিপাক শোষণে, রেচন, খাদ্য সার পরিবহন, বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রভৃতি সারবৃত্ত কাজ সম্পাদন করে। তাহলে এখানে প্রত্যেকটা অংশ আমরা বুঝেছি, খাদ্য দ্বার লেখা আছে, এটা হবে আসলে সার, খাদ্য দ্বার না, ওটা হবে খাদ্য সার। তো খাদ্য সার জিনিসটা কি আমরা বুঝি? খাদ্য সার না স্যার। খাদ্য সার মানে হলো যে আমরা মনে করবো যে শর্করা খাচ্ছি, শর্করা যখন পরিপাক হয় এনজাইমের দ্বারা পরিপাক হয়ে কি তৈরি করবে? গ্লুকোজ, ফ্রুক্টোজ। আবার আমিষ খাচ্ছি, আমিষ পরিপাক হয়ে তৈরি করবে অ্যামাইনো অ্যাসিড, বা চর্বি পরিপাক হয়ে তৈরি করবে গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড। তাহলে এই যে সরল যে খাদ্য, এই সরল খাদ্যগুলোকে বলা হবে খাদ্য সার। তাহলে এই খাদ্য সার পরিবহন, বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রভৃতি সারবৃত্ত কাজ সম্পাদন করবে ওই একটা মাত্র গহ্বর।
সিলেন্টেরনের অপাচ্য খাদ্যাংশ সহ পানি খেয়ে, তাহলে সিলেন্টেরনের মধ্যে যে অপাচ্য খাদ্যাংশ আছে সেই খাদ্যাংশ সহ যে পানি, সে পানি খেয়ে এবং বিপাক ক্রিয়ার ফলে উৎপন্ন বিভিন্ন যে বর্জ্য পদার্থ আছে সেগুলো মুখ ছিদ্র দ্বারা দেহের বাইরে নির্গত করে। ফলে এই গহ্বর একাধারে পরিপাক নালী, গহ্বর ও সংবহনের কাজ করায় একে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলে। তাহলে আমরা যে ছবিটা দেখলাম সেই ছবিটার মধ্যে আমরা বুঝতেই পারছি যে সিলেন্ট্রন জিনিসটা কি। সিলেন্ট্রন তাহলে হাইড্রার দেহের গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস দ্বারা আবৃত একটা গহ্বর, আর এই গহ্বরটাকে আমরা বলতেছি সিলেন্ট্রন। তাহলে এখানে একটা কোশ্চেন আমরা করি, যে সেই কোশ্চেনটা হলো যে সিলেন্ট্রনকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলা হয় কেন? গ্যাস্ট্রো, এই গ্যাস্ট্রো কথার অর্থ হলো পরিপাক। গ্যাস্ট্রো হলো পরিপাক রিলেটেড, ভাস্কুলার মানে হলো পরিবহন, আর ক্যাভিটি মানে গহ্বর। তাহলে আমরা এখানে একসাথে কি বলছি? গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। এই যে নিচে আমরা বলছি গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি মানে পরিপাক, সংবহন, গহ্বর। তাহলে এই সিলেন্ট্রন গহ্বরটা গ্যাস্ট্রো মানে খাদ্য পরিপাকের কাজ করছে, এই যে খাদ্য পরিপাক সহ এরা শোষণের কাজ করছে। তাহলে এটা হলো গ্যাস্ট্রো অংশটা। ভাস্কুলার মানে পরিবহন কি করছে? রেশন, খাদ্যসার পরিবহন, এগুলো বর্জ্য পদার্থ এগুলো পরিবহন করছে এই একই গহ্বর। এই জন্য আমরা একে বলবো ভাস্কুলার। তাহলে এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলার কারণ কি বুঝতে পারলা? সিলেন্ট্রন একাধারে খাদ্য পরিপাক সহ শোষণের অংশগুলো কাজ করছে। শোষণে আবার কি আছে? গ্যাস আছে, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো কিন্তু সিলেন্ট্রন যে পানিটা আছে সে পানিটা বহন করবে। আবার রেশন, বর্জ্য এরাও বহন করবে, খাদ্য সার পরিবহন করবে। তাহলে একাধারে এই সিলেন্ট্রন গহ্বর পরিপাকের কাজও করছে, আবার বিভিন্ন ধরনের উপাদান পরিবহনের কাজ করছে। এই জন্য একে আমরা বলবো গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। আচ্ছা, এবার আমরা আরেকটা আসবো, আরেকটা টপিকস, সেটা হলো নিউমাটোসিস্টের প্রকারভেদ। নিউমাটোসিস্ট আমরা কোথায় দেখেছিলাম? কারো মনে আছে? নিউমাটোসিস্ট কোন কোষের মধ্যে আমরা দেখেছিলাম? নিউমাটোসিস্ট আছে হাইড্রার এপিডার্মিসের আমরা 7টা কোষ দেখেছিলাম, তাই না? হাইড্রার এপিডার্মিস বা বহিঃত্বকীয় অংশে 7 ধরনের কোষ দেখেছিলাম। এই 7 ধরনের কোষের মধ্যে কোন কোষের মধ্যে নিউমাটোসিস্ট ছিল? একজন বলো। নিডোসাইড। নিডোসাইট। নিডোসাইড। হ্যাঁ, নিডোসাইট, থ্যাংক ইউ। তাহলে আমরা এখন সেই নিউরোসিস্টের প্রকারভেদ এখন আমরা জানবো। তাহলে নিক্ষিপ্ত সূত্রকের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিজ্ঞানী ভার্নার 1965 সালে নিডারিয়া পর্বের প্রাণীদের দেহ থেকে 23 ধরনের নিউরোসিস্ট শনাক্ত করেছেন। এদের ভিতর নিম্নোক্ত 4 ধরনের নিউরোসিস্ট হাইড্রায় পাওয়া যায়। আমরা যেহেতু হাইড্রা প্রাণীটা করতেছি, হাইড্রায় আমরা 4 ধরনের নিউরোসিস্ট দেখবো। এই নিউরোসিস্টগুলোর নাম কি? স্টেনোটিল বা পেনিট্রেন্ট, ভলভেন্ট, স্টেপটোলিন গ্লুটিনেন্ট, এস্টেরিওলিন গ্লুটিনেন্ট। আমরা যদি চিত্র দেখি তাহলে প্রথমটা হলো এটা পেনিট্রেন্ট বা স্টেনোটিল, 2 নম্বর হলো ভলভেন্ট, 3 নম্বর হলো আমরা যদি সিরিয়াল অনুযায়ী যাই তাহলে স্টেপটোলিন গ্লুটিনেন্ট, এটা হলো শেষেরটা, আর 4 নম্বরটা হলো এস্টেরিওলিন গ্লুটিনেন্ট। আমরা প্রথমটা আসবো পেনিট্রেন্ট, এখন আমরা আসবো। এখন আমরা এই যে বৈশিষ্ট্যগুলো, আমরা যে 4 ধরনের নিউরোসিস্ট আছে, এই 4 ধরনের নিউরোসিস্টের যে বৈশিষ্ট্যগুলোর যে শিরোনাম যদি আমরা চিন্তা করি, তাহলে কি কি বিষয় নিয়ে আমরা এই নিউরোসিস্টের প্রকারভেদগুলো বর্ণনা করব। একটা হবে সূত্রক, বাট, কাটা, শীর্ষদেশ। তাহলে সূত্রকের শীর্ষদেশ, সেটা বদ্ধ আছে না খোলা আছে, সেই ব্যাপারগুলো আমরা এখানে বর্ণনায় বলবো। তাহলে প্রথমটা আমরা বললাম স্টেনোটিল বা পেনিট্রেন্ট। আমরা চিত্রটা দেখে নিই। তাহলে বামে যে চিত্রটা সেটা হলো পেনিট্রেন্ট, এটা হলো একটা নেমাটোসিস্ট, পেনিট্রেন্ট নেমাটোসিস্ট। নিচের অংশটা হলো নেমাটোসিস্টের থলে, উপরের গোড়াটা হলো বাট। বাট কিন্তু বেশ প্রশস্ত, আর বাটে বড় কাটা থাকবে 3টি, এগুলোকে আমরা বলবো বার্ব। আর উপরে আমরা এখানে দেখবো যে ছোট ছোট কিছু কাটা আছে, এই কাটাগুলোকে আমরা বলবো বারবিউল। আর সূত্রকের উপরে এটা হলো সূত্রক, বাটের উপরের অংশ হলো সূত্র, সূত্রকের শীর্ষ ভাগটা থাকবে মুক্ত বা খোলা। তাহলে নিউমোসিস্টের মধ্যে স্টেনোটিল বা পেনিট্রেন্টই হবে বৃহত্তম। এদের সূত্রক লম্বা, ছবিতেও দেখলাম, ফাঁপা, শীর্ষ উন্মুক্ত, বাট প্রশস্ত এবং
3টি বড় তীক্ষ্ণ বার্ব এবং 3 সারি সর্পিল আকারে সজ্জিত অতি ক্ষুদ্র বারবিউল। বার্ব মানে বড় কাঁটা আর বারবিউল মানে ক্ষুদ্র কাঁটা। এবং এই নেমোটোসিস্টের ভেতরে বা যে ক্যাপসুল আছে সেই ক্যাপসুল, এটা ছিল সেই ক্যাপসুল, নেমোটোসিস্ট ক্যাপসুল। এই ক্যাপসুলের ভিতরে বিষাক্ত রস হিপনোটক্সিন থাকে। হিপনোটক্সিন বলেছিলাম কি দ্বারা গঠিত? হিপনোটক্সিন একটা বিষ, আমিষ আর ফেনল। ফিনেল। তাহলে এই পেনিট্রেন্ট নেমোটোসিস্টের ভিতরে এই বিষাক্ত রসটা থাকে। কাজ: শিকারের দেহে সূত্রক বিদ্ধ করে বিষাক্ত হিপনোটক্সিন প্রবেশ করিয়ে তাকে অবশ করে ফেলে। তাহলে হাইড্রা যখন কোনো খাদ্যকে শিকার করে, তখন সেই ছোট প্রাণীর দেহে এই সূত্রকের মাধ্যমে এই বিষটা ঢেলে দেয়, যার ফলে সেই শিকারের মধ্যে যখন বিষটা যায় তখন শিকার প্রাণীটি অবশ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। ভলভেন্ট, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো ভলভেন্ট। ভলভেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শীর্ষভাগে সূত্রকটা পেঁচানো অবস্থায় আছে। তাহলে এগুলো অপেক্ষাকৃত ছোট। সূত্রকটি খাটো, মোটা, স্থিতিস্থাপক, কাঁটাবিহীন এবং সূত্রকের শীর্ষ প্রান্তটা হবে বদ্ধ। তাহলে শেষ প্রান্তটা হবে, সূত্রকের শেষ প্রান্তটা বদ্ধ। আর এখানে আমরা দেখতেই পাচ্ছি যে বাটে কিন্তু যে সূত্রকের যে গোড়া সেটাকে আমরা বলছি বাট, বাটে কিন্তু কোনো কাটা নাই। সূত্রকটা যখন ক্যাপসুলের ভিতরে থাকবে তখন সূত্রকের একটি মাত্র প্যাচ থাকে, কিন্তু নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে কর্ক স্ক্রুর মতো অনেকগুলো প্যাচের সৃষ্টি করে। তাহলে আমরা এখানে যে ছবিতে দেখতে পাচ্ছি, তাহলে এটা কি নিক্ষিপ্ত অবস্থায় দেখতে পাচ্ছি নাকি না ঢোকানো অবস্থায় দেখতে পাচ্ছি? সূত্র লুকানো অবস্থা। ভলভেন্টের যে সূত্রকটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু নিক্ষিপ্ত অবস্থায়। যদি ঢোকানো হইতো তাহলে সূত্রকের প্যাচ থাকতো কয়টা? একটা। তাহলে এখানে কিন্তু অনেকগুলো প্যাচ আছে সূত্রকের, কাজেই এটা নিক্ষিপ্ত অবস্থায়, সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় এই চিত্রটা দেওয়া আছে। এখানকার যে চিত্রগুলো আছে প্রত্যেকটাই প্রত্যেকটা নেমোটোসিস্টই সূত্রক নিক্ষিপ্ত অবস্থায় দেওয়া আছে, কোনোটাই ঢোকানো অবস্থায় নাই। ভলভেন্টের কাজ কি? শিকারদের জড়িয়ে ধরে রাখতে সাহায্য করে। এবার আসবো আমরা স্টেপটোলিন লুটিন্যান্ট। তাহলে আমরা এখানে দেখতে পাবো, এটা হলো 4 নম্বর যে এখানে চিত্র দেওয়া আছে, সেটা হলো স্টেপটোলিন লুটিন্যান্ট। এই সূত্রটি বেশ লম্বা এবং সূত্রটির গায়ে সর্পিল আকারে ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট সুগঠিত নয়, আমরা বাটও দেখতে পাচ্ছি। সূত্রকের গোড়াকে বলা হচ্ছে বাট, বাটটা প্রশস্ত না, এই জন্য আমরা বলবো সুগঠিত না। শীর্ষদেশ উন্মুক্ত, এটাও আমরা দেখতে পাচ্ছি, শীর্ষদেশ কিন্তু খোলা, উন্মুক্ত। এক প্রকার আঠালো রস ক্ষরণ করে চলন ও শিকার আটকে রাখতে সাহায্য করে। এবার আমরা আসবো স্টেরোলিন লুটিন্যান্ট। স্টেরোলিন লুটিন্যান্ট বর্ণনা স্টেরোলিন লুটিন্যান্টের মতোই, খালি আমরা একটা জায়গায় পার্থক্য বলবো যে সূত্রকের গায়ে কোনো ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা বিন্যস্ত থাকে না। তাহলে আমরা স্টেরোলিন লুটিন্যান্ট কি বলবো? যে ক্ষুদ্রতম নেমোটোসিস, সূত্রকটি লম্বা, সূত্রকটি লম্বা, এখানে অতি ক্ষুদ্র, এখানে অসংখ্য ও অতি ক্ষুদ্র কাঁটাযুক্ত যদিও বলা হচ্ছে, কিন্তু সেই কাঁটাগুলো দেখা যাবে না। এত এত এখানে আসলে এত ক্ষুদ্র কাঁটা থাকবে সেটা নাই বললেই চলে। এই জন্য এখানে বলছে অতি ক্ষুদ্র কাঁটাযুক্ত, মানে কাঁটা ভালোভাবে বোঝা যায় না, বা নাই বললেও চলে। বাট সুগঠিত নয়, শীর্ষদেশ উন্মুক্ত। কাজ কিন্তু একই, স্টেপটোলিন লুটিন্যান্ট আর স্টেরোলিন লুটিন্যান্টের কাজ একই। অনেক সময় পার্থক্য আকারে চাইতে পারে যে নিডোসাইট এবং নেমোটোসিস্টের মধ্যে পার্থক্য কি। তাহলে আমরা প্রথমে আসি অবস্থান। তাহলে নিডোসাইট এটা কোথায় অবস্থান করেছিল? হাইড্রার এপিডার্মিসের দুটি পেশি আবরণী কোষের মাঝখানে এদের অবস্থান। আর নেমোটোসিস্ট আমরা জানি নিডোসাইটের ভেতরে একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে থাকে। গঠন: নিডোসাইট নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, কোষীয় অন্যান্য অঙ্গাণু ও নেমোটোসিস্ট সমন্বয়ে গঠিত। আর নেমোটোসিস্টের বর্ণনা আমরা একটু আগে দেখলাম, হিপনোটক্সিন পূর্ণ থলি, বার্ব, বারবিউলস এবং সূত্রক সমন্বয়ে গঠিত। আবরণী: নিডোসাইট সজীব প্লাজমা লেমা দিয়ে গঠিত,
আর নিউমোটোসিস্ট হবে নির্জীব কাইটিন নির্মিত। কাজ সরাসরি চলন বা আত্মরক্ষায় অংশ নেয় না, শুধু নিউমোটোসিস্ট বহন করে। নিউরোসাইট কিন্তু সরাসরি আত্মরক্ষায় অংশ নেবে না, কিন্তু নিউমোটোসিস্ট এরা কি করবে, যে বিষাক্ত হিপ্নোটক্সিন রস শিকারের দেহে প্রবেশ করে দেয়, হ্যাঁ, বা সূত্রকের সাহায্যে এরা চলন সম্পন্ন করতে পারে এবং আত্মরক্ষায় সেই নিউমোটোসিস্ট সূত্রকে ব্যবহার করে। তাহলে এই ছিল হলো নিউরোসাইট ও নিউমোটোসিস্টের মধ্যে পার্থক্য। তো আমরা এবার হাইড্রার খাদ্য পরিপাক প্রণালীতে যাব। হাইড্রার খাদ্য পরিপাক প্রণালী। আমরা এর আগের দিন বলেছিলাম যে হাইড্রা কি ধরনের প্রাণী, মানে মাংসাশী প্রাণী না শাকাশী প্রাণী? শাকাশি মানে শাকাশী মানে হলো ঘাস, লতা পাতা এগুলো খায়, উদ্ভিদ খায়। মাংসাশী প্রাণী। এটা হলো মাংসাশী প্রাণী। তাহলে হাইড্রার খাদ্য পরিপাক প্রণালী, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জৈব খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে তরল, সরল ও কোষের শোষণ উপযোগী হয় তাকে পরিপাক বলে। হাইড্রার খাদ্য পরিপাক দুটি ধাপে সম্পন্ন হয়, একটা হলো বহিঃকোষীয় পরিপাক আর এটাকে বলবো অন্তঃকোষীয় পরিপাক। তো প্রথমে আমরা আসি বহিঃকোষীয় পরিপাক বলতে আমরা আসলে কি বুঝি। হাইড্রার দেহের ভেতরে, এখানে যেহেতু হাইড্রার বহিঃকোষীয় পরিপাক আমরা বলি নাই, শুধু বহিঃকোষীয় পরিপাক বলছি, এই জন্য আমরা বলবো দেহের ভিতর, প্রাণীর দেহের ভিতরে কিন্তু কোষের বাইরে খাদ্য বস্তুর পরিপাককে বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক বলে। তাহলে দেহের ভিতরে হবে কিন্তু কোষের বাইরে এই পরিপাকটা হবে, এই জন্য আমরা বলছি বহিঃকোষীয় পরিপাক। বা দুই বা ততোধিক কোষের মাঝে যে ফাঁকা অংশগুলো থাকবে সেখানে পরিপাক হবে। তাহলে এই পরিপাকটা হওয়ার জন্য কি হবে, যে খাদ্য সিলিন্ড্রনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মুখছিদ্র বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তাহলে এই যে এই খাদ্য ধরার এই যে প্রণালী আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিভাবে খাদ্য ধরছে। হ্যাঁ, এটা হলো হাইড্রা, এটা হলো হাইড্রার কোর্সিকা। আর এই কোর্সিকার মধ্যে আমরা জানি যে বিভিন্ন ধরনের নিউরোসিস্ট আছে। কয় ধরনের নিউরোসিস্ট থাকবে? 4 ধরনের। তাহলে এই নিউরোসিস্ট গুলো কিভাবে কাজ করে? তাহলে প্রথমে কি করবে, শিকারকে খাদ্য ধরার টেকনিক প্রথমে কি হবে, যে ভলভেন্ট নেমাটোসিস্ট সে শিকারকে এরকম পেঁচিয়ে ধরবে, জড়িয়ে ধরবে। জড়িয়ে ধরার পর এদের যে গ্লুটিনেট নেমাটোসিস্ট গুলো আছে, সেই গ্লুটিনেট নেমাটোসিস্ট আঠালো রস নিঃসরণ করে শিকারকে আটকে ফেলবে। আর সবশেষে যে পেনিট্রেন্ট নেমাটোসিস্ট আছে সে কি করবে, শিকারের দেহে হিপ্নোটক্সিন রস প্রবেশ করায় দেয়, যার ফলে কি হয়, শিকারটা অবশ হয়ে যায়। দেন তারপর মুখছিদ্রের মধ্যে প্রবেশ করায়। তাহলে প্রথম নেমাটোসিস্ট, কোন নেমাটোসিস্টের কাজ শুরু? প্রথমে ভলভেন্ট, তারপরে গ্লুটিনেন্ট, আর শেষে হলো পেনিট্রেন্ট নেমাটোসিস্ট কাজ করবে। 3 ধরনের নেমাটোসিস্ট এভাবে কাজ করবে। তো খাদ্য স্ক্রিন শেয়ার হয়। হ্যাঁ বলো। স্যার ওই যে স্ক্রিন শেয়ার এখন আসে নাই, ওই যে যেটা পড়ে যাচ্ছেন ওই পেজ। চিত্রটা দেখতে পাচ্ছ না? আমি তো চিত্র পড়ালাম, চিত্র দেখা যাচ্ছে না? না স্যার, আসেনি এখনো? না স্যার এখনো আসে নাই। সাদার জন্য আসছে না নাকি? স্যার আগেরটাই এখনো। এখন আগেরটাই আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ ওই যে স্যার। নিউরোসাইট আর নেমাটোসিস্ট ওইটাই আছে এখনো। না, এই যে খাদ্য গ্রহণ পদ্ধতি এটা এখনো আসে নাই? না স্যার। তাই? আচ্ছা দেখছি দাঁড়াও। এবার আসছে? হ্যাঁ স্যার এবার আসছে। আচ্ছা তাহলে এটা আবার বলছি। তাহলে হাইড্রার খাদ্য পরিপাক প্রণালী, এই 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 প্রথম স্লাইডটাও এর আগে দেখো নাই না? আচ্ছা না দেখিনি স্যার। এটাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার বলছি। তাহলে তাহলে হাইড্রার খাদ্য পরিপাক প্রণালী, তাহলে যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জৈব খাদ্যবস্তু বিভিন্ন এনজাইমের সাহায্যে ভেঙে তরল, সরল কোষের শোষণ উপযোগী হয় তাকে পরিপাক বলে। তা হাইড্রার খাদ্য পরিপাক দুটি ধাপে সম্পন্ন হয়, একটা হলো বহিঃকোষীয় পরিপাক আর এটাকে বলবো আমরা অন্তঃকোষীয় পরিপাক। প্রথমে আসছে আমরা বহিঃকোষীয় পরিপাক।
তাহলে প্রাণীর দেহের ভিতরে কিন্তু কোষের বাইরে খাদ্যবস্তুর পরিপাককে আমরা বলবো বহিঃকোষীয় বা আন্তঃকোষীয় পরিপাক। তাহলে আমরা এই যে চিত্রের মাধ্যমে বললাম যে কিভাবে এরা খাদ্য গ্রহণ করে থাকে। প্রথমে কি হয় যে এটা হলো হাইড্রার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে হাইড্রার ছবি দেখতে পাচ্ছি যে যে ছবিটা আমরা এটা হাইড্রার ছবি। এটা মনে করো যে শিকার। হ্যাঁ, তাহলে হাইড্রা প্রথমে কি করবে যে তার হাইড্রার যে কোষিকা আছে সেই কোষিকাটা আমরা জানি যে 4 ধরনের নিউরোসিস্ট আছে। প্রথমে হাইড্রা কি করবে তার ভলভেট নেমাটোসিস্টের মাধ্যমে শিকারকে জড়িয়ে ধরবে। তারপরে আছে তার গ্লুটিনিয়ান নেমাটোসিস্ট। গ্লুটিনিয়ান নেমাটোসিস্ট আঠালো রস নিক্ষেপ করবে যার ফলে শিকারটা আটকে যাবে। আর পেনিট্রেন্ট নেমাটোসিস্ট শিকারের দেহে কি করবে বিষাক্ত রস ঢুকাই দিবে যার ফলে প্রাণীটা অবশ হয়ে যাবে বা শিকারটা অবশ হয়ে যাবে। দেন এরা তখন মুখের মধ্যে প্রবেশ করাবে। আর যখনই মুখের মধ্যে প্রবেশ করায়, হ্যাঁ, তখন খাদ্যটা আস্তে আস্তে হয়ে যাবে সিলেন্টরনে পৌঁছাবে। সিলেন্টরন মানে ওই যে গহ্বরটা, এটা হলো সিলেন্টরন। হ্যাঁ, খাদ্য কিন্তু সিলেন্টরনের মধ্যে ঢুকে গেছে। প্রথমে মুখ দিয়ে প্রবেশ করেছে, মুখ থেকে সিলেন্টরনে এসেছে। তখন মুখ ছিদ্র বন্ধ হয়ে যাবে এবং অন্ততকীয় গ্রন্থি কোষগুলো তখন সক্রিয় হয় এবং কোষগুলো বড় ও দানাদার হয়ে ওঠে এবং এনজাইম ক্ষরণ করা শুরু করে। প্রথমে এনজাইমের প্রভাবে শিকারের মৃত্যু ঘটে। যখন বিষাক্ত রস প্রবেশ করেছিল তখন কিন্তু শিকারটা মারা যায়নি, তখন শিকারটা অবশ হয়েছিল। কিন্তু মুখ গহ্বর দিয়ে যখন সিলেন্টরনে পৌঁছায় এবং সিলেন্টরনের মধ্যে পৌঁছানোর পরে আমরা জানি যে এটা অন্ততকীয় কোষ দ্বারা সিলেন্টরন ঘেরা থাকে। তাহলে অন্ততকীয় গ্রন্থি কোষ আছে, সেই গ্রন্থি কোষ তখন কি করবে সিলেন্টরনে এরকম এনজাইম ক্ষরণ করা শুরু করে দেবে। আর এই এনজাইমের ক্রিয়ার ফলে খাদ্য যেটা সিলিন্ড্রনে প্রবেশ করে সেটা মারা যায়। দেহপ্রাচীরের প্রবল সংকোচন প্রসারণের ফলে শিকারটি ছোট ছোট কণায় পরিণত হয়। এ সময় অন্ততকীয় কোষে ফ্লাজেলা সঞ্চালিত হয়ে খাদ্য কণাকে এনজাইমের সাথে ভালোভাবে মিশ্রিত করে। গ্রন্থি কোষ থেকে নিঃসৃত এনজাইমের প্রভাবে খাদ্য কণা পরিপাক হতে থাকে, ফলে প্রোটিন পলিপেপটাইডে পরিণত হয়। লিপিড খাদ্যাংশের কোনো পরিবর্তন হয় না। অধিকাংশ বহুকোষী প্রাণীতেই বহিঃকোষীয় পরিপাক ঘটে। তাহলে আমরা কি বহিঃকোষীয় পরিপাকটা বুঝলাম? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে বহিঃকোষীয় কথার অর্থ হলো কি যে এই যে আমরা সিলিন্ড্রন যে গহ্বরটা বলছি, সিলিন্ড্রনে কিন্তু কোনো কোষ নাই, আছে? সিলিন্ড্রনকে ঘিরে রেখেছে অন্ততক বা গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো। যখন খাদ্য যখন মুখ গহ্বর দিয়ে এই সিলিন্ড্রনে প্রবেশ করবে তখন অন্ততকে যে গ্রন্থি কোষগুলো আছে সেই গ্রন্থি কোষগুলো এনজাইম ক্ষরণ করে যার ফলে শিকারটা এনজাইমের প্রভাবে মারা যাবে। দেন হাইড্রার যে দেহপ্রাচীর আছে, 4 সাইডে যে দেহপ্রাচীর আছে, এই দেহপ্রাচীরের প্রবল সংকোচন প্রসারণ হয় এবং শিকারটা তখন মুচড়ে সংকুচিত প্রসারিত হওয়ার ফলে আস্তে আস্তে ছোট ছোট কণায় পরিণত হয়। যে এনজাইম গুলো গ্যাস্ট্রোডার্মিস বা অন্ততক ক্ষরণ করেছিল সেগুলো তখন কি হবে এই ছোট ছোট খাদ্য কণার সাথে মিশে যাবে। আর মিশে গেলে এখানে কি হবে প্রোটিন পরিপাক হয়ে তৈরি করবে হলো পলিপেপটাইড তৈরি করবে। কিন্তু চর্বি জাতীয় খাদ্যের এখানে কোনো পরিবর্তন হবে না। তাহলে বহিঃকোষীয় পরিপাকে চর্বির পরিপাক হয় না। বহিঃকোষীয় পরিপাকে কোন খাদ্যের পরিপাক ঘটে? প্রোটিন। প্রোটিনের পরিপাক ঘটে। এবার আমরা আসবো অন্তঃকোষীয় পরিপাক। তাহলে এটা আমরা কাকে বলবো? দেহের ভিতরে কিন্তু কোষের অভ্যন্তরে খাদ্যবস্তুর পরিপাককে অন্তঃকোষীয় পরিপাক বলে। তাহলে এবার এটা আমরা বলছি যে দেহের ভিতরে হবে ঠিক, কিন্তু কোষের ভিতরে এই পরিপাকটা হবে। তাহলে সিলেন্টেরনে আংশিক পাচিত খাদ্যকণা ফ্লাজেলার সঞ্চালন ও দেহের সংকোচন প্রসারণের ফলে আরো ক্ষুদ্র কণায় পরিণত হয়। তাহলে আমরা জানি যে ফ্লাজেলীয় পুষ্টি আবরণী কোষ আমরা দেখেছিলাম, আর এটা পুষ্টি আবরণী কোষ ছিল ক্ষণপদীয় পুষ্টি আবরণী কোষ। তাহলে সিলিন্ড্রনে আংশিক পাচিত খাদ্যকণা আছে। তাহলে সেখানে কিন্তু আমরা দেখছি যে আমরা এখানে দেখবো যে এটা হলো অন্তঃকোষীয় পরিপাকের এখানে চিত্রটা এখানে দেখানো হয়েছে। তাহলে এখানে কিন্তু খাদ্যকণাগুলো আছে। তাহলে এখানে কি আছে এই যে এরকম ফ্লাজেলীয় পুষ্টি আবরণী কোষ আছে, আবার তার পাশে কিন্তু ক্ষণপদীয় পুষ্টি আবরণী কোষও আছে। তাহলে ফ্লাজেলা গুলো কি করবে? সঞ্চালন করবে।
যার ফলে এই ফ্লাজেলার সঞ্চালন এবং দেহের সংযোজন প্রসারণের ফলে সেই সিলিন্ডারে থাকা খাদ্য আরো ছোট কণায় পরিণত হয় বা আরো ক্ষুদ্র কণায় পরিণত হয়। তখন পেশি অন্তঃআবরণের কোনো পথ বের করে কিছু কিছু খাদ্য কণা সামান্য তরল পদার্থের সাথে কোষীয় ভক্ষণ প্রক্রিয়ায় গলাধঃকরণ করে। হ্যাঁ, যখন খাদ্য ক্ষুদ্র কণায় পরিণত হবে তখন এই যে আমরা দেখতে পাচ্ছি যে ক্ষণপদীয় পুষ্টি আবরণী কোষ এরা তখন কি করবে খাদ্যের এই ছোট ছোট খাদ্য কণা বা ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য কণাকে চার সাইড দিয়ে ঘিরে ফেলবে ক্ষণপদীয় পুষ্টি কোষগুলো। যার ফলে চারপাশে যখন ঘিরে ফেলবে তখন কি হবে ক্ষণপদীয় পুষ্টি কোষগুলো ভিতরে একটা খাদ্য গহ্বর তৈরি হবে এবং এই প্রক্রিয়াকে আমরা বলবো ফ্যাগোসাইটোসিস। খাদ্য কণা তখন কোষের অভ্যন্তরে খাদ্য গহ্বরে সাইটোপ্লাজম থেকে নিঃসৃত এনজাইমের সাহায্যে পরিপাক হয়। যেহেতু ক্ষণপদীয় পুষ্টি আবরণী কোষগুলো এই ক্ষুদ্র খাদ্য কণাগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তার কোষের ভিতরে নিয়ে নেয় এবং কোষের ভিতরে যখন নিয়ে নেয় কোষের ভিতরে একটা খাদ্য গহ্বর তৈরি হয়। আর সেই খাদ্য গহ্বরে সাইটোপ্লাজম মিশ্রিত এনজাইমের সাহায্যে তখন সেই ক্ষুদ্র খাদ্য কণা পরিপাক হয়। তো এই সময় এই ক্ষণপদীয় পুষ্টি আবরণী কোষের ভিতরে যে খাদ্য গহ্বর আছে সেই খাদ্য গহ্বরে প্রথম মাধ্যম থাকে হলো অম্লীয়, পরে ক্ষারীয় আকার ধারণ করে। এখানে প্রোটিন পরিপাক সম্পন্ন হয় এবং তা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। অন্যদিকে স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক শুধু গহ্বরে সম্পন্ন হয় এবং ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। হ্যাঁ, তাহলে অন্তঃকোষীয় পরিপাকটা আমি আরেকবার বলি। তাহলে অন্তঃকোষীয় পরিপাকটা কি বললাম? খাদ্য আপাতত কোথায় আছে? সিলেন্টেরনে। হ্যাঁ, তাহলে আংশিক পাচিত খাদ্য আপাতত কোথায় আছে? সিলেন্টেরনে। এখন সিলেন্টেরনে এই আংশিক পাচিত খাদ্যকে আরো কি করবে? ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করবে। তাহলে এই আংশিক পাচিত খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করতে কে সাহায্য করবে? কি বলতে পারবা? এনজাইম। না, সাহায্য করবে হলো ফ্লাজেলীয় পুষ্টি আবরণী কোষ। এই যে এরকম ফ্লাজেলীয় পুষ্টি আবরণী কোষ যেগুলো ফ্লাজেলা আছে আর দেহের সংকোচন প্রসারণ। ঠিক আছে? তাহলে সিলেন্টেরনে থাকা আংশিক পাচিত খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে ফ্লাজেলীয় পুষ্টি আবরণী কোষ আর দেহ প্রাচীরের সংকোচন প্রসারণের ফলে আংশিক পাচিত খাদ্য আরো ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয়। দেন এই ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য কণা প্লাস কিছু তরল জাতীয় পানি, হ্যাঁ, এগুলোকে গ্রহণ করবে কে? ক্ষণপদীয় পুষ্টি আবরণী কোষ। কিভাবে গ্রহণ করবে? ক্ষণপদীয় পুষ্টি আবরণী কোষগুলো সেই ক্ষুদ্র খাদ্য কণার চার সাইডে ঘিরে ফেলে এবং ভিতরে একটা খাদ্য গহ্বর তৈরি করে ফেলে। যার ফলে এই ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য কণা এই ক্ষণপদীয় পুষ্টি আবরণী কোষের ভিতরে ঢুকে যায়। যেহেতু খাদ্য গহ্বর তৈরি হয়ে যায়, খাদ্য গহ্বরে তখন কি হবে? সাইটোপ্লাজম মিশ্রিত সাইটোপ্লাজমে যে এনজাইম গুলো আছে সেই এনজাইম গুলো এই খাদ্য গহ্বরের ভিতরে থাকা খাদ্যকে তখন পরিপাক করা শুরু করে। এই খাদ্য গহ্বরের ভিতরে প্রথম পরিবেশ থাকে অম্লীয়, পরের পরিবেশ হয় ক্ষারীয়। তাহলে প্রথমে অম্লীয় পরিবেশে প্রোটিন পরিপাক হয়ে অ্যামিনো অ্যাসিড পরিণত করে, আর যখন খাদ্য গহ্বরের পরিবেশ ক্ষারীয় হয় তখন চর্বি জাতীয় খাদ্য ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হবে। ওকে, তাহলে আমরা এখন কি জানলাম? অন্তঃকোষীয় পরিপাকে তাহলে কোন ধরনের খাদ্য পরিপাক হয়? অন্তঃকোষীয় স্যার হয় যে শর্করা হয়, প্রোটিন হয়। শর্করা তো খাবেই না, এরা হলো মাংসাশী প্রাণী। তাহলে এদের খাদ্যের প্রধান অংশই থাকবে প্রোটিন আর থাকবে হলো চর্বি। তাহলে অন্তঃকোষীয় পরিপাকে আমরা দেখলাম যে প্রথমে হবে আমিষ জাতীয় খাদ্যের পরিপাক হবে, এই যে প্রোটিন, আর শেষে যখন খাদ্য গহ্বরের পরিবেশ থাকবে হলো ক্ষারীয় তখন স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক হবে। তাহলে অন্তঃকোষীয় পরিপাকে দুই ধরনের খাদ্য পরিপাক হয়, প্রথমে আমিষ এবং পরে চর্বি। বুঝছো? জি স্যার। অনেক সময় পার্থক্য আকারেও দিতে পারে অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য। তাহলে এই ধরনের পরিপাক কোষের অভ্যন্তরে ঘটে যেটা অন্তঃকোষীয়। বহিঃকোষীয় পরিপাক কোষের বাইরে বা সিলিন্ডারে এরকম পরিপাক ঘটে। 2 নম্বর, গৃহীত খাদ্যবস্তু খাদ্য গহ্বরের ভিতরে থাকে, খাদ্য গহ্বর অনুপস্থিত। 3, একই কোষের সাইটোপ্লাজমে নিঃসৃত এনজাইমের মাধ্যমে কোষাভ্যন্তরে খাদ্য পরিপাক ঘটে।
ভিন্ন কোষ বা গ্রন্থি নিঃসৃত এনজাইমের মাধ্যমে খাদ্যের পরিপাক ঘটে। যেহেতু আমরা দেখলাম যে সিলেন্টেরনে গ্রন্থি কোষ কিছু এনজাইম ক্ষরণ করেছে, দেন তারপরে খাদ্যের পরিপাক ঘটেছে। আর আমরা যখন অন্তঃকোষীয় পরিপাক দেখলাম, তখন দেখলাম যে ক্ষণপতি পুষ্টি আবরণী কোষ, তার ভিতরেই খাদ্য গহ্বর আছে, এবং ওই কোষ, হ্যাঁ, ভিতরের যে এনজাইম গুলো আছে, সেই এনজাইম গুলো খাদ্য গহ্বরের খাদ্যকে পরিপাক করতেছে। 4, খাদ্যের সারবস্তু সরাসরি সাইটোপ্লাজমে শোষিত হয়। এখানে বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে খাদ্যের সারবস্তু সংবহন তন্ত্রের মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। খাদ্যের অপচ্য অংশ দেহের কোনো নির্দিষ্ট স্থান দিয়ে নির্গত হয় না। আর এখানে কি হবে, নির্দিষ্ট পথে খাদ্যের অপচ্য নির্গত হয়, মানে বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে খাদ্যের অপচ্য অংশ সিলেন্ট্রন থেকে পরে মুখ গহ্বর দিয়ে বের হয়ে যাবে। তো এই ছিল হলো অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকের মধ্যে পার্থক্য। তাহলে এই স্লাইডে কোনো সমস্যা আছে কোথাও খাদ্যের পরিপাকে? না স্যার। আচ্ছা, এবার আমরা যাবো আরেকটা টপিক, সেটা মনে হয় আবার প্রথম থেকে হয়ে আসতে হবে, নাহলে আবার দেখতে পাবো না। এবার দেখতে পাচ্ছ হাইড্রার চলন দেখা যায়? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন আসছি আরেকটা টপিকসে আসছি, হাইড্রার চলন। আচ্ছা, আমাদের সময় মনে হয় আর 4 মিনিট মতো আছে, যদি শেষ হয়ে যায় কোনো কারণে, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু আবার প্রবেশ করব। আচ্ছা, চলন। তাহলে যে প্রক্রিয়ায় জীব দেহ জৈবিক প্রয়োজনে নিজ প্রচেষ্টায় স্থানান্তরিত হয় তাকে চলন বলে। এখানে জৈবিক প্রয়োজন মানে কি? জৈবিক প্রয়োজন আমরা কাকে বলবো, কে বলতে পারবা? জৈবিক প্রয়োজন মানে হলো খাদ্য, তারপর হলো বাসস্থান, তারপরে হলো প্রজনন, আত্মরক্ষা, এগুলো হলো তার জৈবিক প্রয়োজন। তাহলে খাদ্য, বাসস্থান, আত্মরক্ষা, প্রজনন, এগুলোর কারণে কিন্তু প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে যাবে। হাইড্রা হাইড্রাই হাইড্রাতে হাইড্রাই নিচে বিভিন্ন ধরনের চলন দেখতে পাওয়া যায়। আমরা এখানে কি কি দেখছি? লুপিং বা হামাগুড়ি, সমারসল্টিং বা ডিগবাজি, গ্লাইডিং, ভাসা, সাঁতার, হ্যাঁচড়ানো, নতমুখী চলন, দেহের সংকোচন প্রসারণ, ক্রমসংকোচন। তা আমরা প্রথমটায় যাই, প্রথমটা হলো লুপিং বা হামাগুড়ি। হ্যাঁ, এটা হলো লুপিং বা হামাগুড়ির একটা চলন। হ্যাঁ, এখানে খেয়াল করো, এটা হলো একটা হাইড্রা। হ্যাঁ, হাইড্রা তার দেহকে বাঁকাচ্ছে। হ্যাঁ, তার উপরের অংশটা হলো মৌখিক অংশ, আর নিচের পাদচাকতি সেটা হলো বিমৌখিক অংশ। তাহলে বিমৌখিক অংশ বা পাদচাকতি দিয়ে ভূমিকে কিন্তু আটকে রেখেছে, আর মৌখিক অংশ, হ্যাঁ, দেহের মৌখিক অংশকে কিন্তু চলন তলের দিকে বাঁকাচ্ছে। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে চলন তলকে স্পর্শ করছে মৌখিক অংশ। মৌখিক অংশ মানে কোষিকার অংশ। আর এখানে কোষিকাতে আমরা জানি যে এখানে এক ধরনের নেমাটোসিস্ট থাকে, সেই নেমাটোসিস্টকে বলবো আমরা গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট। তাহলে গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট চলন তলকে আঁকড়িয়ে ধরেছে। এরপরে কি হবে? পিছনে আছে কিন্তু পাদচাকতি, আর সামনে কিন্তু আছে কোষিকা, এবং ভিতরে কিন্তু একটা লুপ তৈরি হয়েছে, এখানে আমরা বলছি লুপ 1। হ্যাঁ, এই লুপ 1 গঠনে সামনের দিকে আছে কোষিকা আর পেছনের দিকে আছে পাদচাকতি। এবার 3 নম্বর চিত্রে খেয়াল করো, পাদচাকতি কিন্তু তার স্থান থেকে একটু সামনের দিকে এসেছে, মানে মৌখিক অংশের দিকে বা কোষিকার দিকে কিন্তু এগিয়ে এসেছে। এইভাবে আবার কি হবে, এবার মৌখিক অংশ বা কোষিকার অংশ আবার চলন তল থেকে উঠিয়ে নিয়েছে, এবং আবার পাদচাকতির উপরে ভর করে সে দাঁড়িয়ে আছে। তবে এই ধরনের চলনটা অনেকটা শুঁয়োপোকার মতো চলন। শুঁয়োপোকা মানে বুঝো, শুঁয়োপোকা, বা যেটাকে আমরা বলি ক্যাটারপিলার, হ্যাঁ, বা হামাগুড়ি চলন। আমরা যে ছোটবেলায় হামাগুড়ি দিয়েছিলাম, অনেকটা কিন্তু এরকম ভাবে আমরা কিন্তু চলন সম্পন্ন করেছিলাম। আমরা হামাগুড়ি যখন দিই, তখন হাতটা দিয়ে আমরা আগে যাই, যখন তারপরে হাত হয়ে যায়, তখন আমরা পিছনের পা গুলো হাতের কাছাকাছি নিয়ে আসি, আবার হাত আগাই, আবার পিছনের পা গুলো সামনের দিকে নিয়ে আসি। এই জন্য এর নাম হয়েছে হামাগুড়ি চলন। এবার আমরা বর্ণনায় যাই। তাহলে লুপিং বা হামাগুড়ি, এটা লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা
সাধারণত হামাগুড়ির সাহায্যেই চলে। তাহলে অনেক দূরের পথ যখন এরা চলন সম্পন্ন করবে তখন হামাগুড়ি চলনকে বেছে নেয়। এই প্রক্রিয়ার শুরুতে এক পাশের পেশিয়াবলী কোষগুলো সংকুচিত হয় এবং অপর পাশের অনুরূপ কোষগুলো সম্প্রসারিত হয়। ফলে হাইড্রা গতিপথের দিকে দেহকে প্রসারিত করে এবং বাঁকিয়ে মৌখিক তলকে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে এবং কোর্সিকার গ্লুটিনেন্ট নিউরোসিস্টের সাহায্যে ভিত্তি তলকে আটকিয়ে ধরে। তাহলে আমরা বলেছিলাম গ্লুটিনেন্ট নিউরোসিস্ট ভিত্তি তলকে বা চলন তলকে আটকে রাখবে। এরপর পদতলকে মুক্ত করে মুখের কাছাকাছি এনে স্থাপন করে এবং কোর্সিকা বিযুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। এই পদ্ধতির পুনরাবৃত্তি ঘটিয়ে হাইড্রা স্থান ত্যাগ করে। এই চলন কতকটা শুঁয়োপোকার গমন পদ্ধতির মতো। তাহলে প্রথম চলনটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা আসবো দ্বিতীয় চলন। আচ্ছা, দ্বিতীয় চলন যাওয়ার আগে আমরা আবার প্রবেশ করি সবাই। সময় আর বেশি নাই। আচ্ছা, এবার 2 নম্বরে আমরা আসবো। 2 নম্বর চলন হলো সমারসল্টিং বা ডিগবাজি চলন। তাহলে এখানে আমরা খেয়াল করব যে এই যে লুপ 1 পর্যন্ত মানে এই অংশটা কিন্তু হামাগুড়ির মতো। তাহলে এখানে কি হবে? সমারসল্টিং চলনের ক্ষেত্রে হাইড্রা তার মৌখিক অংশকে চলন তলের দিকে স্পর্শ করবে। যখন চলন তলকে স্পর্শ করবে তখন এখানে কি আছে? গ্লুটিনেন্ট নেমাটোসিস্ট। গ্লুটিনেন্ট নেমাটোসিস্টের সাহায্যে কোর্সিকার মাধ্যমে মৌখিক অংশকে চলন তলের সাথে আটকে রাখবে। এই সময় কিন্তু আমরা প্রথম লুপ তৈরি করছি, লুপ 1। তাহলে লুপ 1 যখন হয় তখন কোর্সিকা আগে থাকে আর পাদচারী থাকে পিছে। এবার কি হবে যে কোর্সিকার উপর ভর করে হাইড্রা তার দেহকে সম্পূর্ণ উল্টো অবস্থায় রাখে, যার ফলে পদতল উপরে থাকে আর কোর্সিকা নিচে থাকে। তাহলে হাইড্রা একবারে উল্টো অবস্থায় কোর্সিকার উপর ভর দিয়ে অবস্থান করে। এর পরবর্তীতে কি হয় যে বিমৌখিক অংশ বা পদতলকে আবার চলনতলের দিকে বাঁকায়। এক সময় চলনতলকে স্পর্শ করে। এখানে গ্রন্থিকোষ থাকে, গ্রন্থিকোষ নিঃসৃত কিছু মিউকাস জাতীয় বস্তু চলনতলকে আঁকড়িয়ে ধরে, যার ফলে এখানে কিন্তু 2 নম্বর লুপ তৈরি হয়। এই 2 নম্বর লুপের ক্ষেত্রে এখানে আগে থাকবে হলো কি পাদচারী আর পিছনে থাকবে হলো কোর্সিকা। মানে লুপ 1 এর ঠিক বিপরীত। এরপরে কি হবে? মৌখিক অংশ বা কোর্সিকার অংশকে চলনতল হতে মুক্ত করবে এবং পাদচারীর সাহায্যে ভর করে আবার হাইড্রা সোজা হয়ে অবস্থান করে। এটা অনেকটা আমরা ডিগবাজি যখন আমরা দিই তখন আমরা মাথা সহ পাকে আমরা আগে ভূমিকে স্পর্শ করি, দেন হাতের উপরে ভর করে আমরা কিন্তু পাকে উপরের দিকে উঠায় দিই, আবার পাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। আর মাথা সহ পা থেকে পিছনে, দেন পায়ের উপর ভর করে আবার আমরা সোজা হয়ে দাঁড়াই, ঠিক ডিগবাজি চলনের মতো। তাহলে এটি হাইড্রার সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। তাহলে হাইড্রা নরমালি সাধারণত এই ডিগবাজি প্রক্রিয়ায় চলাচল সম্পন্ন করবে। এই প্রক্রিয়ার শুরুতে হাইড্রা তার দেহকে বাঁকিয়ে চলনের গতিপথের কোর্সিকাস্থিত গ্লুটিনেন্ট জাতীয় নিউরোসিস্টের সাহায্যে গতিপথকে স্পর্শ করে। এ সময় গন্তব্যস্থলের দিকের পেশিয়াবলী কোষের সংকোচন ও অপর পাশের অনুরূপ কোষের সম্প্রসারণ ঘটে। পরে পদতল বিযুক্ত করে কোর্সিকার উপর ভর দিয়ে দেহকে সোজা করে দেয়। পুনরায় বাঁকিয়ে পদতলের সাহায্যে গতিপথকে স্পর্শ করে, পরে কোর্সিকা মুক্ত করে দেহকে সোজা করে দেয়। এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটিয়ে দ্রুত হাইড্রা স্থান ত্যাগ করে। তাহলে ডিগবাজি চলনটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর স্যার হ্যাঁ বলো। মানে যেই সাইডটা উপরে উঠবে মানে ওইটাই সংকুচিত হইবে। হ্যাঁ, ওটা ওই যে সাইডটা কি বললা, যে সাইড? যে সাইড উপরে উঠবে মানে খাড়া হইবে। হ্যাঁ, খাড়া ওই সাইড মানে দেহ প্রাচীরের ওই অংশটা মনে করো যখন
মৌখিক অংশ মৌখিক অংশ যখন মাটিকে স্পর্শ করবে তখন মৌখিক অংশ সংকুচিত হবে। আবার যখন পাদচাকতি ভূমিকে স্পর্শ করবে বা মাটিকে স্পর্শ করবে তখন পাদচাকতি সংকুচিত হবে। আচ্ছা, বুঝছি। আচ্ছা, এরপরে আমরা আসবো গ্লাইডিং চলন। এখানে কতগুলো ছবি দেওয়া আছে, গ্লাইডিং এর ছবিটা দেওয়া আছে কি দেখি। গ্লাইডিং এর ছবিটা দেওয়া নাই। আচ্ছা, হাইড্রার পাদচাকতি গ্রন্থিকোষ হতে নিঃসৃত আঠালো রস চলনতলকে পিচ্ছিল করে রাখে। পরে কোষীয় ক্ষমপদের সাহায্যে অ্যামিবয়েড চলনের সাহায্যে পিচ্ছিল তলে ধীর গতিতে খুব সামান্য দূরত্ব অতিক্রম করে। তাহলে এটা আমরা বলেছিলাম যে আমরা যখন অনেক সময় গোসলখানায় আমরা যখন গোসল করি, গোসলখানা যদি অপরিষ্কার থাকে তাহলে গোসলখানার যে মেঝে সেই মেঝেতে অনেক সময় পিচ্ছিল থাকে। তো এই পিচ্ছিলে আমরা অনেক সময় কি করি, গোসল করার আগে ছোটবেলায় আমরা করতাম যে পা দিয়ে আমরা স্লিপ কাটতাম। তো ঠিক একই রকম ভাবে হাইড্রা এরকম যদি চলনতলটা যখন তারা গ্লাইডিং চলন করবে তখন চলনতলকে পিচ্ছিল করে নেবে। কিভাবে পিচ্ছিল করে? যেহেতু তার গ্রন্থিকোষ আছে, এই গ্রন্থিকোষ নিঃসৃত আঠালো রস নিঃসরণ করে, যার ফলে চলনতল হয়ে যায় পিচ্ছিল এবং এই অবস্থায় তার কোষীয় ক্ষণপদ বের করে এবং ক্ষণপদের সাহায্যে এরা অ্যামিবার মতো চলন সম্পন্ন করবে এবং অত্যন্ত ধীর গতিতে খুব সামান্য পথ অতিক্রম করবে। ফ্লোটিং বা ভাসা, হাইড্রার পদতলে বহিতকীয় কোষ নিঃসৃত গ্যাসের সাহায্যে পানিতে বুদবুদ তৈরি করে। তাহলে হাইড্রা যখন ভাসবে তখন তার পদতলের যে বহিতকীয় কোষ আছে সেখানে বহিতকীয় গ্রন্থিকোষ মূলত সেই গ্রন্থিকোষগুলো নিঃসৃত যে গ্যাসের সাহায্যে পানিতে বুদবুদ সৃষ্টি করে, মানে এয়ার বাবল তৈরি করে। ফলে প্রাণী ভিত্তি হতে বিচ্যুত ও হালকা ও উপর হয়ে পানির পৃষ্ঠতলে ভেসে ওঠে। এই বুদবুদ নিউক্লিয়াসের সাহায্যে পদতলকে আটকায় এবং নিষ্ক্রিয়ভাবে ভেসে স্রোতের সাহায্যে স্থানান্তর হয়। এই যে এরকম, হ্যাঁ, এটা হলো বুদবুদ। তাহলে এটা কিন্তু পানির মধ্যে যখন আছে তখন হাইড্রা কি করবে, এরকম তার পাদচাকতির নিঃসৃত যে গ্রন্থিকোষগুলো আছে, পাদচাকতির গ্রন্থিকোষগুলো এক ধরনের গ্যাসীয় বুদবুদ তৈরি করে পানির উপরে এবং এই পানির বুদবুদ মানে পানির এয়ার বাবল যেটা আছে সেই এয়ার বাবলের সাহায্যে তার পাদচাকতিকে আটকে দেয়। যতক্ষণ পর্যন্ত এই এয়ার বাবল বা বুদবুদ পানিতে থাকবে ততক্ষণ পর্যন্ত হাইড্রা তার দেহকে উল্টো অবস্থায় রেখে স্রোতের সাহায্যে আস্তে আস্তে ভেসে যাবে। আবার যখন এয়ার বাবলটা নষ্ট হয়ে যাবে আরেকটা এয়ার বাবল তৈরি করে ফেলবে। এভাবে কিন্তু হাইড্রা পানিতে ভেসে বেড়ায়। আরোহণ, অনেক সময় জলজ উদ্ভিদের শাখা প্রশাখার সাথে হাইড্রার কোষিকাগুলো দৃঢ়ভাবে সংযুক্ত করে পাদচাকতি আলাদা করে দেহের সংকোচনের মাধ্যমে স্থান পরিবর্তন করে। আরোহণের ছবি মনে এখানে দেওয়া আছে। আরোহণ, এই যে এটা আরোহণ। আরোহণটা ঠিক মানে আমরা যখন গাছে উঠি, আমরা নারকেল গাছ বা খেজুর ডাব গাছ যেটা বলি আমরা, সেগুলোতে কিন্তু আমরা ছোটবেলায় উঠেছি। তাহলে আমরা গাছে যখন উঠি তখন গাছে কিভাবে উঠি? গাছে আমরা কিন্তু হামাগুড়ি দিয়ে উঠি। আমরা আগে হাতকে আগিয়ে দিই আর পরে পাকে আবার হাতের কাছাকাছি নিয়ে আসি। তাহলে এরকম, তাহলে আরোহণটা ঠিক এরকম, মানে গাছে আরোহণ করছে মানে এ সময় তার অনেকটা হামাগুড়ি চলনের মাধ্যমে আরোহণটা হচ্ছে। তাহলে আরোহণ হলো অনেক সময় জলজ উদ্ভিদের শাখা প্রশাখার সাথে হাইড্রার কোষগুলো দৃঢ়ভাবে সংযুক্ত করে পাদচাকতি আলাদা করে দেহের সংকোচনের মাধ্যমে স্থান পরিবর্তন করে। মানে এরকম জলজ উদ্ভিদে যখন হাইড্রা এরকম আরোহণ করবে এই আরোহণটা অনেকটা হামাগুড়ি চলনের মতো। ডুবা, গ্রন্থিকোষ নিঃসৃত বুদবুদ ফেটে গেলে হাইড্রার দেহের ওজন বেড়ে যায়, ফলে সহজেই পানির নিচে চলে যেতে পারে। তাহলে যখন বুদবুদ আর তৈরি করতে পারে না তখন হাইড্রার দেহ ওজন বেড়ে যাবে, যার ফলে সে আর পানিতে ভেসে থাকতে পারবে না। এ সময় তখন আস্তে আস্তে পানির নিচে চলে যেতে পারবে এবং এই চলনকে আমরা বলবো ডুবা চলন। এবার আসবো হাইড্রার হাঁটা। হাঁটা এখানে মনে হয় ছবিতে দেওয়া আছে, হাঁটা দেওয়া নাই, ছবিটা দেওয়া না। হাঁটা অনেকটা এরকম, হাঁটার ছবিটা হবে এই যে এরকম। আমরা যে এই যে মাঝখানে যে চিত্রটা দেখো, মাঝখানের চিত্রটা কি আছে যে হাইড্রা তার দেহকে একবারে উল্টো করে রেখেছে, যার ফলে নিচে আছে কোষিকা আর উপরে আছে মনে করো পাদচাকতি বা পদতল। তাহলে এই সময় কি হবে, কোষিকাকে পায়ের মতো ব্যবহার করে হাইড্রা তার দেহকে উল্টো অবস্থায় রেখে সামনে হাঁটতে থাকবে।
এটাই হলো হাঁটা। তাহলে হাইড্রার চলন তলে কোষিকাগুলো পদের ন্যায় বা পায়ের ন্যায় ব্যবহার করে ধীর গতিতে অগ্রসর হয়। সাঁতার, সুইমিং, তাহলে কোষিকাগুলো ঢেউয়ের মতো আন্দোলিত করে এবং দেহকে ভিত্তি হতে মুক্ত করে সহজেই সাঁতার কাটতে পারে। সাঁতারের ছবি যেমন এখানে দেওয়া আছে, এই যে সাঁতার। তাহলে এখানে আমরা দেখছি পানিতে হাইড্রা তার দেহকে আড়াআড়ি ভাবে অবস্থান করেছে এবং এই সময় সামনের দিকে কোষিকাকে আন্দোলিত করে, যার ফলে ঢেউ সৃষ্টি হয়। এইভাবে ঢেউ সৃষ্টি হলে সহজেই কোষিকার আন্দোলনের মাধ্যমে সে সাঁতার কাটতে পারে। ক্রমসংকোচন, দেহপ্রাচীরের এক পাশের কোষগুলোর সংকোচন এবং বিপরীত পাশের কোষগুলোর প্রসারণের ফলে সাপের মতো চলন সম্পন্ন করে। হ্যাঁ, অনেকটা এরকম যে সংকোচন প্রসারণ, আমরা যখন কোনো খাবার খাই, আমার গলার মধ্যে কিন্তু খাবারগুলো এক জায়গায় খোলা থাকে আর এক জায়গায় খোলা কম থাকে। হ্যাঁ, যার ফলে এরকম কি হয় যে দেহের এক পাশের কোষ সংকোচন হয় আর আরেক পাশের কোষ প্রসারণ হয়। হ্যাঁ, আবার উল্টাও হয়। আহ, যে অংশটা সংকোচন থাকে সে অংশটা প্রসারণ হবে, আবার পিছনের দিকে যে অংশটা প্রসারণ আছে সে আবার সংকোচন হবে। এইভাবে দেহের সংকোচন প্রসারণের মাধ্যমে অনেকটা সাপের মতো, হ্যাঁ, এরা চলন সম্পন্ন করলে তাকে আমরা বলবো ক্রমসংকোচন। এই যে সংকোচন প্রসারণ এটা দেওয়া আছে, এই যে এটা। তাহলে প্রথম ছবিতে এটা দেওয়া আছে প্রসারণ, পরের ছবিতে দেওয়া আছে এটা হলো সংকোচন। তাহলে এই ছিল হাইড্রার চলন। তো অনেক সময় পার্থক্য আকারে চাই যে হাইড্রার প্রধান দুটি চলনের মধ্যে পার্থক্য নিব। হাইড্রার প্রধান দুটি চলন হলো একটা লুপিং বা হামাগুড়ি আর আরেকটা হলো সমারসল্টিং বা ডিগবাজি। তো আলোচ্য বিষয়গুলো কি? কোষিকার দিকমুখিতা। লুপিং এর ক্ষেত্রে কি হবে? কোষিকাগুলো সবসময় গতিপথের দিকে থাকবে। আর সমারসল্টিং এর ক্ষেত্রে একবার কোষিকা এবং আরেকবার পাদচাকতি গতিপথের দিকে থাকে। পাদচাকতি সবসময় নিচের দিকে থাকে লুপিং এর ক্ষেত্রে। আর সমারসল্টিং এর ক্ষেত্রে চলনের এক পর্যায়ে হাইড্রা কোষিকার উপর ভর দিয়ে উল্টো ভাবে দাঁড়ায়। লুপিং এর ক্ষেত্রে কিন্তু হাইড্রা কখনোই উল্টো হয় না। লুপ গঠন, একবার চলন সম্পন্ন হতে একবার লুপ গঠিত হয়। তাহলে লুপ একবারই যখন গঠিত হয় তখন কে আগে আর কে পরে থাকে? লুপিং এর ক্ষেত্রে কে আগে আর কে পরে থাকবে যখন একটা লুপ তৈরি হবে? স্যার পাদচাকতি ওইটা আগে পরে থাকবে আর সামনের কোষিকা আগে থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর সমারসল্টিং এর ক্ষেত্রে প্রথম লুপটা হবে অনেকটা লুপিং এর মতো, কিন্তু দ্বিতীয় লুপটা কি হবে? পাদচাকতি আগে থাকবে, আর কোষিকা থাকবে পিছনে, তাই না? আর লুপ ওয়ানটা লুপিং এর মতো হবে। লুপ টুটাই সমারসল্টিং এর লুপ টুটাই পাদচাকতি আগে, কোষিকা পিছনে। অতিক্রান্ত দূরত্ব লুপিং এ কম দূরত্ব অতিক্রম করবে আর সমারসল্টিং এ বেশি দূরত্ব অতিক্রম করে। চলন গতি, লুপিং যেহেতু হামাগুড়ি এই জন্য অপেক্ষাকৃত মন্থর বা ধীর, আর সমারসল্টিংটা হবে অপেক্ষাকৃত দ্রুত, যেহেতু ডিগবাজির মাধ্যমে যাচ্ছে এই জন্য এর চলনটা হবে দ্রুত। তো আজকে এই পর্যন্তই, তাহলে শেষ করি। চলনের মধ্যে কোনো কোথাও সমস্যা থাকলে বলো। না স্যার, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আর তোমাদের সবাইকে বলি যে তোমরা যখন ওই প্রাণীর অ্যান্সার গুলো করবা, আমরা এমন অনেকেই তোমরা অ্যান্সার করেছো, যে পর্বের নাম, বৈজ্ঞানিক নাম, বর্গের নাম এগুলো সব ইংলিশে লিখবা। হ্যাঁ, হয়তো দুই একজন হয়তো লেখার চেষ্টা করেছো, কিন্তু সবগুলোতেই লিখবা, ইংলিশে লিখবা পর্বের নাম। চ্যাপ্টার, হ্যাঁ, বলো। স্যার একটা প্রশ্ন, চ্যাপ্টা কৃমিকে এসিলোমেট প্রাণী বলা হয় কেন? হ্যাঁ, অ্যাসোমিলেট, ওটা হলো অ্যাসোলোমেট সংজ্ঞা তোমরা জানো না? অ্যাসোলোমেটের সংজ্ঞা কি হ্যাঁ বলবা? স্যার। যে প্রাণীর দেহপ্রাচীর এবং পরিপাক নালীর প্রাচীর, বা এভাবেও বলতে পারো যে প্রাণীর এক্টোডার্মিস এবং এন্ডোডার্মিসের মাঝে কি রয়েছে, ফাঁকা গহ্বর যেটা রয়েছে সেটা কি দ্বারা পূর্ণ থাকে? সেটা প্যারেনকাইমা কোষ, প্যারেনকাইমা কোষ বা মেসেনকাইম দ্বারা পূর্ণ থাকে, যার কারণে এদের কোনো সিলোম থাকে না বা গহ্বর থাকে না। এই জন্য আমরা বলবো একে অ্যাসোলোমেট। বুঝছো? আর স্যার চোয়ালবিহীন মৎস্য গোষ্ঠীর অন্তঃকঙ্কাল কি দ্বারা গঠিত?
চোয়ালবিহীন মানে কারা বলতো? আমরা বলেছিলাম ভার্টিব্রাটা যে উপপর্ব পড়েছিলাম, ভার্টিব্রাটার উপপর্বের মধ্যে দুইটা অধিশ্রেণী ছিল। একটা ছিল চোয়ালবিহীন অধিশ্রেণী, আর একটা ছিল চোয়ালযুক্ত অধিশ্রেণী। তাহলে চোয়ালবিহীন অধিশ্রেণীর নামটা ছিল অ্যানাথা। অ্যানাথা বা অনেকে হয়তো বইয়ে দেওয়া আছে সাইক্লোস্টোমাটা। আর চোয়ালযুক্ত অধিশ্রেণীর নাম ছিল ন্যাথোস্টোমাটা। তাহলে এবার বুঝতে পেরেছো, অ্যানাথা আর আরেকটা ন্যাথোস্টোমাটা। তাহলে অ্যানাথা মানে হলো, অ্যানাথার আন্ডারে ছিল দুইটা শ্রেণী। দুটো শ্রেণীর নাম কি কি কারো মনে আছে? একটার নাম ছিল মিক্সিনি, আর আরেকটার নাম ছিল কি? পেট্রো মাইজনটিডা। পেট্রো মাইজনটিডা। তাহলে পেট্রো মাইজনটিডা বা আরেকটা বললাম মিক্সিনি, তাহলে এদের অন্তঃকঙ্কাল এখন কি দ্বারা গঠিত বলতে পারবা? পেট্রোমাইজনটিডা শ্রেণীর প্রাণী মানে একটা ছিল তোমার পেট্রোমাইজন, আর আরেকটা ছিল মিক্সদিন। মিক্সলিন গ্লুটিনোসা প্রাণীর বৈজ্ঞানিক নাম ছিল, আর একটা নাম ছিল পেট্রোমাইজন মেরিনাস, তাই না? তাহলে এই প্রাণীগুলোর অন্তঃকঙ্কাল এখন কি দ্বারা গঠিত? শুধু তরুণাস্থি দ্বারা গঠিত। বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম। আচ্ছা।